চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে বেলা 11টা, আর বাড়িতে চলে এসেছে কুটুম। এই হচ্ছে আমার দিদি। আমার দিদি অনেক দিন পরই এলো আমাদের বাড়িতে। অনেকটা দেরি হয়ে গেছে, টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে। দিদি আর আমার বোনপো এসেছে পুজোতে তত্ত্ব দিতে। এই যে আমার দিদি, আর আমরা হচ্ছি 3 ভাই বোন। আমার দিদি হচ্ছে মেজো, আমার দাদা আছে, আমার দাদা হচ্ছে বড়, আর তারপর আমার দিদি, আর আমি হচ্ছে সবার ছোট। আর ও কাল রাতে এসেছে, পুজোর তত্ত্ব সমস্ত কিছু কিনেছে বছর, তাই এসেছে। আর আজকের দিনটাই থাকবে, চলে যাবে। সকালবেলা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে একটু চাউমিন বানিয়েছিলাম, তো সেসব কমপ্লিট। সকালে আর সেগুলো ভিডিও করা হয়নি। তো এবারে রান্না বান্না করব। তো ব্লগ করবার কোনো প্ল্যানই ছিল না। দিদি বলছে কীরকম করিস ব্লগ, দেখি কর, তো সেই কারণে স্টার্ট করে দিয়েছি। তো এই যে চলছে। তো চলো এবার আর কি, রান্না খাওয়া ছাড়া আর কি। মাংস এনেছে, মাছ এনেছে, দেখি কি রান্না করব, দেখা যাক। তো এই যে এখন মা দিয়ে দিচ্ছে পুজো, মন্দিরে উঠে গেছে। আর মন্দিরের কোনো কিছু পুজো টুজো আমাদের এখন করতে হয় না। আমার শ্বশুর শাশুড়ি এরাই বলে যে পুজো পাঠ তোমাদের এখন করতে হবে না, তোমরা এখন বাচ্চা মানুষ করো, সংসার সামলাও, এদিকটা আমরা সামলে নিচ্ছি। তাই আমাদের পুজোর দিকে যেতে হয় না। কোনো বড় পুজো বা অনুষ্ঠানের পুজো হলেই আমরা একটু সাহায্য করি। আর দেখো এদিকে দিদি একটু জোগাড় যন্ত্র করে দিচ্ছে। দিদি বলছে তুই একা হাতে কত করবি, যা তুই মাছ টাছগুলো পরিষ্কার করে নে, আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি। তো দিদি চলে এসেছে সবজি টবজিগুলো কাটতে, আর আমি এদিকে দেখি বাজার থেকে কী নিয়ে এসেছে। তো বাজার থেকে আজকে অনেক কিছুই নিয়ে এসেছিলো, মাছ, চিংড়ি মাছ, মাংস। আর এদিকে দেখো আমি চালটা একটু পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা জানো তো, ঠিকভাবে ভাতটা যদি নামাতে পারি তো চালটা ভীষণই ভালো। একটু ভিজিয়ে রাখলে ভাতটা লম্বা লম্বা হয় আর ভীষণ ভালো হয়। তো সেই জন্য চালটা ভালোভাবে একটু ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো, আর মাছগুলো সমস্ত ধুয়ে নেবো। তো এই চলছে রান্না বান্না। আর দিদি তো থাকবে না, চলে যাবে। বলছিলাম 2 দিন থাক, অনেক দিন পরে এসেছিস, কিন্তু ও কিছুতেই থাকবে না। তো আমার দিদির আর আমার বয়সের অনেকটা পার্থক্য জানো তো। আমার দিদি আর আমি পিঠোপিঠি একদমই নয়। আমার যখন বয়স 5 বছর বয়স, তখনই আমার দিদির বিয়ে হয়ে যায়। আর তখন আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম জানো তো, কেননা আমি ছিলাম আমার দিদির ওপর পুরোপুরি নির্ভরশীল। আমার মা সংসারের কাজ, গরু বাছুর লালন পালন করতে করতে আমার বিশেষ একটা খেয়াল রাখতে পারতো না। তো আমার সমস্ত দায়িত্বটাই আমার দিদি নিজের কাঁধে নিয়েছিল। আমাকে খাওয়ানো দাওয়ানো, আমার পড়াশোনা করা, আমার খেয়াল রাখা, আমার সমস্তটাই আমার দিদি দেখেছে ছোটো থেকে। তাই আমার দিদি বলতে গেলে আমার মায়ের মতো, মাই এক ধরনের দ্বিতীয় মা বলা যায়। সমস্তটাই আমার দিদি সামলে এসেছিল জানো তো। তো আমার দিদি আমার কাছে অনেকটা আমার জীবনে। তো আমার দিদির আর আমার সম্পর্ক সত্যি একেবারে আলাদা। তো অনেক দিন পর এসছে, তাই দিদিকে একটু যত্ন আত্তি ভালোভাবেই করব। আর দেখো এখানে এনেছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস। তো সমস্ত কিছু আজকে রান্না করব না, ফ্রিজে কিছুটা তুলে রাখবো, কিছুটা মানে পুরোটাই প্রায়। চিংড়ি মাছটা অর্ধেকটা করব, মাটনটা রান্না করব, আর দেখি ইলিশ মাছটা কি করা যায়। আর এই চিংড়ি মাছ এনেছে, এইটাই সমস্যা, কেননা এত কাজের মধ্যে এই চিংড়ি মাছ বাছতে বাছতেই তো আমার দিন প্রায় শেষ। দেখো কত 75 years later. আর দেখো আমার এই অবস্থা দেখে দিদি চলে এসেছে আবারও আমাকে সাহায্য করতে। তো আমি তো ভেবেছিলাম প্রথমে পুরো মাছটা আমি পরিষ্কার করতে পারবো না, পুরোটা ফ্রিজেই ঢুকিয়ে দেবো, অন্যদিন যখন করব সময় মতো তখন বার করে ছাড়িয়ে নেবো। কিন্তু দিদি বললো বেশিক্ষণ লাগবে না, দে আমাকে, আমি করে দিই। বলে দিদি বসে পড়েছে এখানে, কিছুটা মাছ আমাকে পরিষ্কার করে দিয়ে দিল, আমি রান্না করতে নিয়ে চলে গেলাম। বাকিটা দিদি বসে বসে পুরোটাই করে দিয়েছে। আর এই দেখো রান্না এদিকে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। করেছিলাম অল্প করে একটু ডাল, পটল ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। আর তো দিদি বললো যে তাহলে থাক, আর ইলিশ মাছের কিছু করতে হবে না, গরম গরম ভাজাই রাখ। আর আমার ভালোই লাগে ভাজা খেতে, তো সেই কারণে ভাজাই করে নিচ্ছি, বেশি করে নিচ্ছি, 4-5 পিস ভাজা করেছিলাম। কেননা মাংস হলে আর কারোর কিছু লাগে না। তো মাংসটা একটু ঝোল ঝোল করেই রান্না করব, দিদি একটু করছে। আর দিদির কথা আমি যতই বলবো ততই কম।
আমার দিদি আমার মায়ের মতো তো বটেই, কিন্তু আরও অনেকটা জুড়ে, জানো তো। আমার দিদি আমার বন্ধু, আমার মা আমার সব থেকে আপন, আমার সব থেকে কাছের। আমার দিদি ছোটোবেলায় যে কীভাবে আমার টেক কেয়ার করতো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সকালে উঠে সমস্ত যত্ন, বন্ধুদের সাথে পর্যন্ত যেত না, সব সময় আমাকে সাথে নিয়ে। পাশ থেকে ওর বন্ধুরা বলতো, এই তোর বোনকে নিয়ে যাস না, তোর বোনকে নিয়ে যাস না কোনো মেলায় বা কোথাও। কিন্তু আমার দিদি শুনতো না। একটা টিনেজার বয়সে এসেও ছোট্ট বোনকে সব সময়ও নিয়ে নিয়ে যেত। ও ওর বন্ধুদের কথা মানতো না, বন্ধুদের বলতো যে আমার বোন যদি না যায় আমি কোথাও যাব না। এরকমই ছিল, মানে ট্যাগ ঘড়ি টাইপের ছিলাম আমি আমার দিদির। আমাকে সব সময় ট্যাগে করে নিয়ে নিয়ে ঘুরতো, এতটাই আমার দিদি আমাকে ভালোবাসতো। আর ওই ছোট্ট বয়সে জানো তো কত বুঝতো আমার দিদি। আমার দিদির তখন 17 বছর বয়স, আমার দিদির বিয়ে হয়ে যায়। তো সেই সময় আমার দিদির আশীর্বাদ হয়েছিল। এই ঘটনাটা না আমার সবসময় ভীষণ মনে পড়ে। তো এই আশীর্বাদে না আমার দিদি প্রায় 400 টাকার মতো সেই সময় পেয়েছিল। আর সেই 400 টাকা দিয়েই আমার জন্য একটা সুন্দর জামা কিনে দিয়েছিল, যেটা কিনা আমি আমার দিদির বিয়েতে পরবো। তো এইসব ছোট ছোট স্মৃতিগুলো না আমার মনের মধ্যে গাঁথা হয়ে রয়ে গেছে। এগুলো আমি কখনো ভুলবো না। বোনের প্রতি এতটা ভালোবাসা দিদির, সত্যি এগুলো ভোলার না। তো দিদি চলে যাচ্ছে, ভীষণ মনটা খারাপ হচ্ছে। আর রিয়ম আর আমার দিদির ছেলে একসাথে পড়লে তো ভীষণ খুশি ওরা, মানে ওদের আর কাউকে চাই না। তো তাই দুজনে মিলে ভীষণ মিল, দু ভাইয়ের খেলাধুলা করছে। আর দিদি এখানে রেডি হয়ে নিচ্ছে, তো চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে। তো যাই, একটু চা বানিয়ে দেবো ওর জন্য। ও আবার খুব হেলথ কনসাস, জানো তো। চিনি খায় না, কোনো রিচ খাবার খায় না, তেল মশলা খায় না, খুব হেলথ কনসাস। তাই ওর জন্য একটু চিনি ছাড়া রচা বানিয়ে দিলাম। আর এখানে শ্বশুরমশাইও এসে গেছে, তাই 2 কাপ চা বসিয়ে দিলাম। আর রচা তো আমি একদম খেতে পারি না, একটু দুধ চা না হলে তো আমার ভালোই লাগে না। তাই আমি আর চা খেলাম না এখন। দিদি চলে গেলে, বেরিয়ে গেলে একটু দুধ চা করে বসে একটু খাবো। তো এই যে দিদিকে আর বাবাকে চাটা করে আমি দিচ্ছি। আর আমার দিদির জানো তো 2 মেয়ে 1 ছেলে। ছেলেকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার বোনপোকে রিয়মের সাথে ছিল। আর এছাড়াও আমার দিদির 2টো মেয়ে রয়েছে। আর বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে, জামাই হয়ে গেছে। দেখো, দেখলে কি বোঝা যাবে। ও ভীষণ সাজতে ভালোবাসে আর ভীষণ নিজের কেয়ার করে। কবে আসবো মাসিমণি, মিমি তো আর ঠিক নেই। কবে মিমি আসবে আবার টাকা কবে মিমি আসবে না বাবা? হ্যাঁ, ভাইকে দেবে 50 টাকা, তুমি 50 টাকা দেবো। রিয়মের বুক যাবে বাবা, বাবা যাবে বাবা না। পুজোর কি পেলি গিফট দেখিয়ে? তুই যা। পুজোর হাত খরচ। হ্যাঁ হ্যাঁ, যে রিউ বাবুর ঘরে রয়েছে। কি অন্ধকার। ও তো এখানে আছে, তো তোর দাদুর কাছে। দাদুর ঘরে আছে। আসছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। আসছি। কি অন্ধকার। যাবে, বৃষ্টি তো হয়নি। তো এখন বাজে সন্ধ্যে 7টা। দিদিরা এই সবে বাড়ি চলে গেল। তো ওর বাড়ি এই সামনেই, খুব একটা বেশি দূরে নয়। তো দিদি বাড়িতে চলে গেল। অনেক করে থাকতে বললাম, থাকলো না, কেননা জামাইবাবু আছে, দিদির মেয়ে রয়েছে। তো শুধু ওর ছেলেকে নিয়েই এসেছিল, তো ওই জন্য থাকলো না। আর জানো তো, একদম আসে না আমার দিদি, খুব কম। কোনো অনুষ্ঠানে, খুব মাঝে সাঝে, কোনো প্রয়োজনে তবেই আসে, না হলে আসে না। আর পুজোর তত্ত্ব তো প্রত্যেক বছর নেওয়া হয় না, মাঝে মাঝে হয়। তো এবছর পুজোর সব কিনেছে, কেনাকাটা করেছে, তো সেই কারণে এসেছে। তো একদিনের জন্য থাকলো। আর অনেক করেই থাকতে বললাম, কিছুতেই থাকলো না, কি আর করার। তো দিদি তো বেরিয়ে গেছে। আর দুপুরের অনেক রান্না বান্না সব কিছুই রয়ে গেছে, মাংস রয়ে গেছে, ভাতও একটু ইচ্ছা করেই বেশি করে নিয়েছি, কেননা রাতের দিকে একটু বেরোবো। আর আমাদেরও জানো তো পুজোর কিচ্ছু হয়নি, কিচ্ছু কেনাকাটা কোনো কিছুই হয়নি।
আমরাও একটু বেরোবো এবার, কিছু কেনাকাটা বাকি আছে। তো ভালোই হয়েছে, রান্না বান্না যেহেতু সব কিছু আছে, আর কোথাও গিয়ে না ঘুরে কেনাকাটা করে এসে জার্নি করে এসে আর কিছু রান্না করতে ভালো লাগে না, বাইরে থেকে কিছু খেয়ে চলে আসা হয়, মিটে যায়। আর মা বাবু তো বাইরের খাবার বিশেষ একটা খায় না। তো আজকে ভালো হয়েছে, কোনো ঝামেলা নেই, রান্না টান্না সব আছে, এসে খাওয়া দাওয়া করে নেবো। তো বেরোবো আজকে, সামথিং কিছু কেনাকাটা করার আছে, সবটাই আজকে মিটিয়ে নেবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটু লাইক করবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।